ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ধারাবাহিক যে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা প্রিপোজিশনের উপর লেকচার নিচ্ছি, তারই ধারাবাহিকতা আজকে আমি পার্ট 4 নিয়ে কথা বলবো। আজকে আমি টোটাল 5টা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা আনসার করতে গিয়ে দ্বিধায় পড়ি কিংবা আমরা কনফিউজড হয়ে যাই। সেরকম 5টা প্রিপোজিশন নিয়ে আজকে কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, I am sharing with you a slide. Everyone have a look on the slide. So dear learners, assalamu alaikum. Welcome to Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রিপোজিশন পার্ট 4 নিয়ে আজকে কথা বলবো। একটু প্রথমে আমি দুইটা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটা হচ্ছে আপনার অ্যাপোলজি নামে একটা শব্দ আছে, যেটার অর্থ হলো ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, কিংবা কোনো কাজের জন্য ক্ষমা প্রার্থনা করা, সেটাকে অ্যাপোলজি বলে। এই অ্যাপোলজির পরে কোন প্রিপোজিশনটা হয় সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। দেখেন, প্রথম একটা বাক্য আছে যে ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ড্যাশ ইউর রুডনেস। আর একটা হচ্ছে ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ড্যাশ টু হিম অথবা হিম। এখন কোনটা কখন অ্যাপোলজির পরে কোন প্রিপোজিশনটা বসবে সেটা ডিপেন্ড করবে যদি কোনো কারণে কেউ কারোর কাছে ক্ষমা চায়, কোনো কারণে, ফর এনি রিজন, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাপোলজি ফর হয়, প্রিপোজিশন ফর হবে। যেমন দেখেন, ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ফর ইউর রুডনেস, তোমার খারাপ আচরণের জন্য তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, এখন অ্যাপোলজি ফর হয়েছে কারণ সে খারাপ ব্যবহার করেছে। কোন কারণে? খারাপ ব্যবহারের কারণে। যখন রিজন থাকবে, এই যে রুডনেস, এরকম ইউর বিহেভিয়ার, এরকম যদি তোমার আপনার কোনো কারণ উল্লেখ থাকে, তাহলে অ্যাপোলজি ফর হয়। যদি কেউ কোনো কারণে কারো কাছে ক্ষমা চায়, সেক্ষেত্রে অ্যাপোলজি ফর হয়। আবার এখানে দেখেন, ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি টু হিম। যদি কোনো ব্যক্তি থাকে, এই যে পার্সন থাকে কোনো, তখন কিন্তু যদি কোনো ব্যক্তির কাছে ক্ষমা চায়, তখন অ্যাপোলজি টু হয়, অ্যাপোলজি টু হয়। তাহলে আমরা আমরা যেটা বুঝলাম যে যখন কোনো কারণে কেউ ক্ষমা চাইবে, অ্যাপোলজি ফর হবে। আর যদি কারো কাছে ক্ষমা চাইবে, তখন অ্যাপোলজি টু হবে। তাহলে আমরা সেটা আমি এখানে লিখে দিয়েছি। দেখেন, হোয়াট উই হ্যাভ আন্ডারস্টুড, যে অ্যাপোলজি ফর হবে যখন রিজন, কারণ বুঝাবে, ঠিক আছে। আর অ্যাপোলজি টু হবে যখন ব্যক্তি থাকবে। যদি ব্যক্তি থাকে, পার্সন থাকে, সেক্ষেত্রে অ্যাপোলজি টু সামওয়ান। আর যদি কোনো একটা রিজন হয়, কারণে হয়, কোনো কারণে কেউ ক্ষমা চায়, তখন অ্যাপোলজি ফর হয়। আর কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাইলে তাকে বলা হয় অ্যাপোলজি টু। আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট আমি আরো 3টা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, যেটা আসলে একটু গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো আনসার করতে গিয়ে আমরা সত্যিকার অর্থে আমরা সমস্যার সম্মুখীন হই। এখন আমি যে ভার্বটা নিয়ে কথা বলবো, তার সাথে 3টা প্রিপোজিশন হয়। যেমন অথরিটির পরে প্রিপোজিশন অনও হতে পারে, অথরিটির পরে প্রিপোজিশন ওভারও হতে পারে, অথরিটির পর প্রিপোজিশন ফরও হতে পারে। সো কখন কোনটা হবে সেটা আমি এখন আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে দেখেন, হি হ্যাজ এ লিডিং অথরিটি অন, অথবা ড্যাশ কোন একটা প্রিপোজিশন হবে ইংলিশ গ্রামার। এখানে বোঝাতে চাচ্ছে তার ইংরেজি ভাষার উপর খুবই দক্ষতা রয়েছে। হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ গ্রামার। ঠিক আছে, যখন দক্ষতা বোঝাবে, কিংবা কেউ কোন একটা বিষয় এক্সপার্ট, বিশেষজ্ঞ, এটা বোঝাবে, তখন অথরিটির পরে প্রিপোজিশন অন হয়, অন, অথরিটি অন। তো তাহলে অথরিটি অন এর অর্থ হচ্ছে, অথরিটি অন এর অর্থই হলো বিশেষজ্ঞ বা এক্সপার্ট। কোন একটা বিষয়ে যে অভিজ্ঞ, এক্সপার্ট, দক্ষ, স্কিলড কোন একটা বিষয়ের উপর, সেক্ষেত্রে অথরিটি অন হয়। তাহলে হি হ্যাজ এ লিডিং অথরিটি অন ইংলিশ গ্রামার, তার ইংরেজি গ্রামারের উপর খুব ভালো দক্ষতা রয়েছে, বা সে ইংরেজি গ্রামার বিশেষজ্ঞ। 4 নাম্বারটাতে দেখেন, দি গার্ডিয়ান হ্যাজ অথরিটি ড্যাশ দা ফ্যামিলি। যখন কোনো পরিবারের উপর কারো কর্তৃত্ব বোঝাবে, সুপ্রিমেসি বোঝাবে, কর্তৃত্ব, তখন অথরিটির পরে প্রিপোজিশন ওভার হয়। অথরিটির উপর পরে প্রিপোজিশন ওভার হবে যখন কর্তৃত্ব বোঝাবে, কারো উপর কারো কর্তৃত্ব, কোনো ফ্যামিলির উপর কারো কর্তৃত্ব, সুপ্রিমেসি, শ্রেষ্ঠত্ব যখন বোঝাবে, তখন এটা অথরিটি ওভার হয়। যেমন দি গার্ডিয়ান, গার্ডিয়ানের হ্যাজ রয়েছে অথরিটি ওভার দ্য ফ্যামিলি, তার গার্ডিয়ান অভিভাবকের তার পরিবারের উপর কর্তৃত্ব রয়েছে।
ঠিক আছে, এখানে কর্তৃত্ব থাকা বোঝাচ্ছে, সুপ্রিমেসি বোঝাচ্ছে, এজন্য অথরিটি ওভার হবে। 3 নাম্বার, এরপরে 5 নাম্বার বাক্যটাতে দেখেন, দ্য পুলিশ ডিড নট ফাইন্ড এনি অথরিটি ড্যাশ দ্য মার্ডার। আচ্ছা, যখন কোন একটা প্রমাণ বা এভিডেন্স বোঝাবে, প্রমাণ কিংবা এভিডেন্স বা প্রুফ, সেটা যখন বুঝাবে তখন অথরিটির পরে প্রিপজিশন ফর হয়, অথরিটির পরে তখন প্রিপজিশন ফর হবে। ফর, অথরিটি ফর শব্দের অর্থ হলো প্রমাণ থাকা কিংবা এভিডেন্স থাকা কিংবা প্রুফ থাকা। এখানে বলছে কি, বলছে দা পুলিশ, পুলিশে, পুলিশ ডিড নট ফাইন্ড, খুঁজে পায় নাই, এনি অথরিটি ফর দ্য মার্ডার, এই মানে মানে ওই যে হত্যাকাণ্ডের, মানে পুলিশ হত্যাকাণ্ডের কোনো প্রমাণ খুঁজে পায়নি, অর্থাৎ সেই হত্যাকাণ্ডটির পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায়নি। যখন প্রমাণ বুঝাবে কিংবা কোনো এভিডেন্স বুঝাবে তখন অথরিটি প্রিপজিশন ফর হয়। তাহলে কর্তৃত্ব বোঝালে আমি সেটা এখানে লিখে দিয়েছি। দেখেন আমরা এখান থেকে যেটা আমরা বুঝলাম সেটা হলো, যখন কেউ কোন একটা বিষয়ে অভিজ্ঞ কিংবা বিশেষজ্ঞ বা এক্সপার্ট বা দক্ষ, সেক্ষেত্রে অথরিটি অন হবে। যখন এক্সপার্ট বোঝাবে, কোন একটা বিষয়ে কেউ অভিজ্ঞ বিশেষজ্ঞ এরকম বোঝালে অথরিটি প্রিপজিশন অন হয়। আর অথরিটি ওভার হবে যখন কোন একটা কোনো কিছুর উপর কারো কর্তৃত্ব বোঝাবে, ফ্যামিলির উপর তার কর্তৃত্ব বা কারো উপর তার কর্তৃত্ব, সেক্ষেত্রে অথরিটি ওভার হয়। অথরিটি ওভার অর্থাৎ সুপ্রিমেসি বোঝায়, কর্তৃত্ব বোঝায় অন্য কারোর উপর। আর যদি কেউ কোন একটা কিছুর প্রমাণ কিংবা এভিডেন্স কিংবা প্রুফ বোঝায়, সেক্ষেত্রে তোমার অথরিটি ফর হয়। অথরিটি ফর দ্বারা তখন প্রমাণ কিংবা এভিডেন্স বোঝায়। তাহলে আমরা এই অথরিটি রিলেটেড যে 3টা প্রিপজিশন যেটা আমরা কনফিউজড হতে পারি, সেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচার এতটুকুই। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার লেকচার পার্ট 5 এ আরো এরকম 5-6টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে কথা বলবো, যেগুলো আমরা আনসার করতে রিয়েলি কনফিউজড হয়ে যাই। সো আগামীর সেই লেকচারগুলো দেখার আমন্ত্রণ রেখে আমার আজকের লেকচারটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।